হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি মোহাম্মদ শাহিন আলম, ডিরেক্টর অফ কেমিস্ট্রি ওয়ার্ল্ড এবং স্কলারের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এইচএসসি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের টপিক নিয়ে। টপিকটা হচ্ছে কি দেখো, পরমাণুর গঠন, ফার্স্ট টপিক। তো এই টপিকটা থেকে প্রতি বছরই টপিকটা অনেক ইজি, বাট প্রায় প্রতি বছরই প্রায় কোনো না কোনো এক জায়গায় কোশ্চেন আসতে থাকে। আমাদের একটা প্রবলেম হচ্ছে কি জানো, ইজি টপিকগুলো আমরা মনে করি তো ইজিটা পারবো, অনেক সময় এগুলো মিস হয়ে যায়। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সর্বপ্রথমে আমরা পড়ব পরমাণুর গঠন। এখন কেন পরমাণুর গঠনটা পড়তে যাচ্ছি সেটা একটু জানি আমরা। রসায়ন কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা রসায়ন বলি। তাহলে রসায়ন বলতে আমরা মেনলি বুঝি পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন। তাহলে আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করতে চাই। তো সর্বপ্রথম টপিক হচ্ছে পরমাণুর গঠন। দেখো ভাইয়া, যে পরমাণুর গঠন যখন আমরা পড়বো তখন সর্বপ্রথমে এই গঠন অনুসারে পদার্থ নিয়ে আলোচনা করবো, কারণ একটা পদার্থ থেকে তো আমাদের পরমাণু অস্তিত্ব আসতেছে। তো তোমরা সবাই জানো যে অবস্থার ভিত্তিতে পদার্থ হচ্ছে তিন প্রকার: কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল এবং কি বায়বীয়, এটা অবস্থার ভিত্তিতে। কিন্তু আমরা আজকে পড়বো গঠনের ভিত্তিতে পদার্থ কয় প্রকার। গঠনের ভিত্তিতে পদার্থ হচ্ছে দুই প্রকার। তার একটা নিলাম পদার্থ, নিলাম সর্বপ্রথম। এবং এই পদার্থ গঠন অনুসারে কয় প্রকার? গঠন অনুসারে পদার্থ হচ্ছে দুই প্রকার। একটা ভাইয়া হচ্ছে মৌলিক এবং একটা হচ্ছে কি যৌগিক। দেখো ভাইয়া, মৌলিক এবং হচ্ছে যৌগিক। আমাদের কথা হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা বলবো কি পদার্থ? মৌলিক পদার্থ। এবং যৌগিক পদার্থ কাকে বলে? একাধিক মৌলিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠিত হয়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, যে আমরা যদি একটা মৌলিক পদার্থ নিই, তাহলে ওই পদার্থকে ভাঙলে একটা মৌলিক পদার্থ, যেমন ধরো তোমাকে আমি যদি সোনা দিই বা তোমাকে লোহা দিই, তাহলে ওই পদার্থটাকে ভাঙলে তুমি ওই লোহা ছাড়া অন্য কিছু পাবে না, এবং সোনাকে ভাঙলে সোনা ছাড়া অন্য কিছু পাওয়া সম্ভব না। আমি যদি একটা লোহার টুকরোকে ভাঙা শুরু করি, ভাঙতে এক সময় একটা লোহার কণা পাবো। দ্যাটস কল মৌলিক পদার্থকে ভাঙলে প্রথমে একটা কণা পাওয়া যায়। এখন এই কণাটাকে যদি আরো বিভাজন করি, আরো ভাঙি, তাহলে দেখো একটা কণাকে ভাঙলে পাওয়া যাবে, এবার হচ্ছে দেখো একটা হচ্ছে পরমাণু। আমি আবার রিপিট দিচ্ছি, পদার্থ দুই প্রকার, মৌলিক এবং যৌগিক। মৌলিক পদার্থকে ভাঙলে প্রথমে একটা কণা পাওয়া যায়, এবং ওই কণাকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু। এবার দেখো ভাইয়া, একটা যৌগিক পদার্থ নিলাম। এখন এই যৌগিক পদার্থকে তুমি যদি বিভাজন করো, আমরা জানি কি একাধিক মৌলিক পদার্থ থাকে, তবুও কিন্তু সেটা যৌগিক পদার্থ। তাহলে ওই একটা পদার্থকে ভাঙলে প্রথমে ক্ষুদ্র একটা কি পাবো? কণা পাবো। ওকে, এখন এই যে কণাটা পাইলাম, আমি এই কণা যদি আরো ভাঙি, তো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু, কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম কি? অণু। তাহলে কণাকে ভাঙলে সর্বপ্রথম কি পাওয়া যাবে? একটা অণু পাওয়া যাবে। এবার তার পরবর্তী তারপরে চলে আসো, এই অণুকে আরো ভাঙতে পারি, ভাঙলে কি পাওয়া সম্ভব? পরমাণু পাওয়া সম্ভব। অণুকে ভাঙলে কি পাওয়া সম্ভব ভাইয়া? পরমাণু পাওয়া সম্ভব। তার মানে একটা মোট কথা দেখো, একটা পদার্থ যদি আমরা নিই, সেটা হোক মৌলিক, হোক যৌগিক। দেখো ভাইয়া, সেটা মৌলিক পদার্থ হোক আর যৌগিক পদার্থ হোক, এই পদার্থকে যদি বিভাজন করা হয়, সেটা আমরা কি পেতে পারি? যে পরমাণু ক্ষুদ্রতম অংশের নাম আমরা পরমাণু পেতে পারি। মৌলিক পদার্থ হলো এখান থেকে আমরা কি পাচ্ছি? পরমাণু পাচ্ছি। যৌগিক পদার্থ হলো এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো? পরমাণু পাচ্ছি। দিন শেষে পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম কি ভাইয়া? পরমাণু। এখন আমরা যে কাজটা করব, যে এই পরমাণু অবিভাজ্য, এই পর্যন্ত আলোচনা করেছিল কে জানো? বিজ্ঞানী ডেমোক্রিটাস। বিজ্ঞানী কি আলোচনা করেছিল?
বিজ্ঞানী ডেমোক্রিটাস। তো তার পরবর্তীতে বিজ্ঞানী বলেছিল, ডেমোক্রিটাস বলেছিল পরমাণু অবিভাজ্য। পরমাণু কি বলেছিল? অবিভাজ্য। তিনি বলেছিল প্রত্যেকটা পদার্থকে ভাঙলে ক্ষুদ্র একটা কণা পাওয়া যায়, যাকে আর বিভাজন করা যায় না, যার নাম তিনি দিয়েছিল অ্যাটম। অ্যাটম মানে কি? অবিভাজ্য। দ্যাটস কল, একটা পদার্থকে ভাঙলে ক্ষুদ্র একটা কণা পাওয়া যায়, সেটা যে কোনো পদার্থ হোক, মৌলিক যৌগিক, সেই পরমাণু মানে একটা কণা পাওয়া যায় যাকে আর বিভাজন করা যায় না, যার নাম দিয়েছিল অ্যাটম। অ্যাটম মানে অবিভাজ্য, দ্যাটস কল পরমাণু। এবার পরবর্তীতে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন বলল, এই পর্যন্ত আলোচনা করেছিল খ্রিস্টপূর্ব 380 অব্দে। বিজ্ঞানী ডেমোক্রিটাস এই পর্যন্ত আলোচনা করেছিল, পদার্থকে ভেঙে এই পর্যন্ত আলোচনা করেছিল খ্রিস্টপূর্ব, দেখো ভাই, খ্রিস্টপূর্ব 380 অব্দে। খ্রিস্টপূর্ব 380 অব্দ পর্যন্ত আলোচনা করেছিল বিজ্ঞানী ডেমোক্রিটাস। তবে পরবর্তীতে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন বলল, নো, পরমাণু বিভাজ্য, পরমাণুকে ভাঙা যায়। এবং পরমাণু ভাঙলে তিনি বলল, পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? মৌলিক কণিকা। তাহলে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? মৌলিক কণিকা। এটা কে বলেছিল ভাইয়া? বিজ্ঞানী জন ডাল্টন। কত সালে? 1803 সালে। এবং পরবর্তীতে দেখা গেছে কি এই মৌলিক কণিকা আবার বিভাজ্য। কিন্তু যখন বিজ্ঞানী জন ডাল্টন বলেছিল তার পরমাণু মডেলে, তোমরা হয়তো ক্লাস 8-এ পড়েছো, তিনি বলেছিল পরমাণু বিভাজ্য, ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, যাকে আর বিভাজন করা যায় না, এই পর্যন্ত তিনি বলেছিল। এখন আমরা দেখবো এই পরমাণু মৌলিক কণিকা কয় প্রকার। মৌলিক কণিকা হচ্ছে 3 প্রকার। কি কি দেখো ভাইয়া? স্থায়ী, অস্থায়ী, আর একটা হচ্ছে কি কম্পোজিট। কি কি বললাম? যে মৌলিক কণিকা 3 প্রকার, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কি কম্পোজিট মূল কণিকা। তাহলে এই হচ্ছে আমাদের পদার্থকে ভাঙলে আমরা পরমাণু শেষ পর্যন্ত আমরা কোথায় গেলাম? স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। সর্বপ্রথমে আমরা এখন স্থায়ী মূল কণিকা কোনগুলো কি সে বিষয়ে জানবো। দেখো তার পরবর্তীতে আসি যে এই যে এটা যেটা বললাম আমরা, দেখো এই যৌগিক থেকে পরমাণু পর্যন্ত আলোচনা করেছে বিজ্ঞানী কে ভাইয়া বলতো? ডেমোক্রিটাস। বিজ্ঞানী কে আলোচনা করেছে? ডেমোক্রিটাস। ওকে, তারপরে এবার চলে আসা হচ্ছে আমাদের স্থায়ী মূল কণিকা। এবার আলোচনা করবো আমরা কি স্থায়ী মূল কণিকা। কথা হচ্ছে স্থায়ী মূল কণিকা কাকে বলে? পরমাণুর ভেতরে যে সকল মূল কণিকা, দেখো ভাই স্থায়ী মূল কণিকা কারা হবে? আচ্ছা তুমি বলো তো, তোমাদের একটা স্থায়ী ঠিকানা আছে, যে তোমার দাদু বাড়ি করেছে, তোমার আব্বু করেছে, ভবিষ্যৎ তুমিও করবা। স্থায়ী ঠিকানা কখনো চেঞ্জ হয় না। তেমনই ভাইয়া পরমাণুকে ভাঙলে কিছু কিছু মূল কণিকা আছে যা ওই পরমাণুর ভেতর সব সময় থেকে যায়, কখনো ভাঙা যায় না, মানে কখনো এমন না যে চলে যাবে। ইভেন দেখো তোমার বাড়িটা কখনো চেঞ্জ হবে না, তোমার বাড়ি যেখানে হবে লোকেশন এজ এ সেখানে থাকবে। পয়েন্টেড ভাইয়া। এই যে তুমি স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা কাকে বলে? পরমাণুর ভিতর যে সকল মূল কণিকা সব সময় থাকে। কথাটা হচ্ছে এরকম যে দেখো ভাইয়া, যে স্থায়ী মূল কণিকা কাকে বলে? যে পরমাণুর ভেতর যে সকল মূল কণিকা সব সময় থাকে তাকে স্থায়ী মূল কণিকা বলে। তাহলে আমরা বলতে পারি সহজ ভাষায় যে পরমাণুর ভেতর যে সকল মূল কণিকা সব সময় থাকে তাকে আমরা বলবো কি স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা, তাহলে বুঝতে পারলাম যে আমাদের ভিতর যে সকল পরমাণুতে যে সকল মূল কণিকা সব সময় এভরি টাইম এনি টাইম সব সময় পাবো, মানে এখন ভাঙছো তাও পাচ্ছ, 1 বছর পর ভাঙছো তাও পাচ্ছ, 10 দিন পর ভাঙছো তাও পাচ্ছ, 10 বছর পর ভাঙলো বাবা, মানে যা ওই পরমাণুর ভিতরে সব সময় থাকে। সহজ কথা, যে সকল মূল কণিকা পরমাণুর ভিতরে সব সময় থাকে তাকে আমরা বলবো স্থায়ী মূল কণিকা। এবার চলো স্থায়ী মূল কণিকা কয় প্রকার ভাইয়া? স্থায়ী মূল কণিকা হচ্ছে 3 প্রকার, মানে 3টা আছে। কি কি? 1 নম্বর দেখো ইলেকট্রন। 1 নম্বর হচ্ছে ইলেকট্রন, 2 নম্বর হচ্ছে প্রোটন, 3 নম্বর হচ্ছে নিউট্রন। ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়, প্রোটনকে পি দিয়ে প্রকাশ করা হয়,
এবং নিউটনকে n দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা আবারও বলি, স্থায়ী মূল কণিকা হচ্ছে তারা যা পরমাণুর ভিতরে সবসময় থাকে, এবং এই স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটি, কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়, প্রোটনকে পি দিয়ে প্রকাশ করা হয়, এবং নিউটনকে n দিয়ে প্রকাশ করা হয়। এবার আমরা চলে আসবো যে অস্থায়ী মূল কণিকা। কথা হচ্ছে অস্থায়ী মূল কণিকা কারা এবং কে কে এবং কোনগুলো? দেখো, যা পরমাণুর মধ্যে সবসময় থাকে না। আচ্ছা, পয়েন্টটা দেখো যে স্থায়ী মূল কণিকা যা পরমাণুর মধ্যে সবসময় থাকে, তাহলে অস্থায়ী মূল কণিকা কি হবে? যা পরমাণুর মধ্যে সবসময় থাকে না, তাকে আমরা বলবো কি? অস্থায়ী মূল কণিকা। এখন কথা হচ্ছে অস্থায়ী মূল কণিকা কয়টি? এই মূল কণিকা প্রায় 100টিরও বেশি। এই মূল কণিকা এখন পর্যন্ত 100টিরও বেশি পাওয়া যায়। আমরা প্রধান কয়েকটা নাম জানবো ভাইয়া, তো এত 100টার তো নাম জানা সম্ভব না আমাদের, তাই না? তো প্রধান কয়েকটা নাম জানবো। প্রধান কয়েকটা নাম হচ্ছে কি কি? দেখো, প্রথমে হচ্ছে পজিট্রন, গ্রাভিটন, মেসন, বোসন। কি কি বললাম? পজিট্রন, গ্রাভিটন, মেসন, বোসন। এবং দেখো, পায়ন, মিওন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। কি কি? পজিট্রন, গ্রাভিটন, মেসন, বোসন, পায়ন, মিওন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। আচ্ছা, আমি একটু টেকনিক করে দিচ্ছি। দেখো, পজিট্রন, গ্রাভিটন, টনটন, মেসন, বোসন, সনসন, পায়ন, মিওন, দেখো ওনন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। মিলাছেন দুটো করে। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান, যে আমাদের যে কোশ্চিন গুলো আছে। কথা হচ্ছে কোশ্চিন কিভাবে আছে ভাইয়া? এখানে যে এমসিকিউ কোশ্চিনটা আছে, নিচের কোনটি স্থায়ী মূল কণিকা নয়? আচ্ছা, স্থায়ী মূল কণিকা নয় মানে কি বোঝায়? অস্থায়ী মূল কণিকা। অথবা এভাবে কোশ্চেন আসবে, নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? তো অস্থায়ী মূল কণিকা নয় মানে কি বোঝাচ্ছে? স্থায়ী মূল কণিকা। তাহলে এই হচ্ছে আমাদের স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকা সম্পর্কে পড়াশোনা। এবার আমাদের 3 নম্বর পয়েন্টটা রয়েছে কম্পোজিট মূল কণিকা। দেখো ভাইয়া, আমরা চলে আসবো এখন আমরা কম্পোজিট মূল কণিকায়। কম্পোজিট মূল কণিকা কাকে বলে? আচ্ছা, একটা কথা মাথায় রাখো, ঘটনাতে বাস্তব লাইফে দুইটা ভাইয়া, হয় থাকবে না হয় থাকবে না, থাকবে না হয় থাকবে না। এখন দুইটা ঘটনা যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, দেখো, যে সবসময় থাকলে স্থায়ী, না থাকলে কি? অস্থায়ী। তাহলে আমার কথা হচ্ছে কি, যে তাহলে থাকলে স্থায়ী, না থাকলে অস্থায়ী, দুটো তো ফিক্সড। তাহলে মাত্রা কম্পোজিট কি ভাই? পরমাণুর ভিতর এক ধরনের মূল কণিকা পাওয়া যায় যারা স্থায়ী এবং অস্থায়ী, স্থায়ী এবং কি অস্থায়ী মূল কণিকার তুলনায় সামান্য ভারী প্রকৃতির হয়। আমি আবার রিপিট দিচ্ছি, পরমাণুর ভেতর এক ধরনের মূল কণিকা পাওয়া যায় যারা স্থায়ী এবং অস্থায়ী, যারা স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকার তুলনায় সামান্য কি প্রকৃতির হয়? ভারী প্রকৃতির হয়। তাদেরকে আমরা বলি কি? কম্পোজিট মূল কণিকা। এবং একটা জিনিস মাথায় রাখো, ঘটনা দুইটা, হয় স্থায়ী না হলে অস্থায়ী। তাহলে স্থায়ী মূল কণিকা আমরা 3টা পাইছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে অস্থায়ী মূল কণিকা ভাইয়া যেগুলো পাইছি সেগুলোর মধ্যে কিন্তু কম্পোজিটে পড়বে, কারণ কম্পোজিট মূল কণিকা এক প্রকার অস্থায়ী। কারণ আমাদের ঘটনা বাস্তব লাইফে দুইটাই, একটা স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। তুমি চলো কম্পোজিট মূল কণিকা কাকে বলছি? এটি এক প্রকার অস্থায়ী মূল কণিকা। দেখো, এটি এক প্রকার অস্থায়ী মূল কণিকা। পরমাণুর ভেতর যে সকল মূল কণিকা স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকার তুলনায় সামান্য ভারী প্রকৃতির হয়, তাদের আমরা বলি কি? কম্পোজিট মূল কণিকা। এটাই তোমাদের একটু আগে বললাম ভাইয়া, যে পরমাণুর ভেতর এক ধরনের মূল কণিকা পাওয়া যায় যা স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকার তুলনায় সামান্য ভারী প্রকৃতির হয়, তাকে আমরা বলবো কি? কম্পোজিট মূল কণিকা। এখন কথা হচ্ছে ভাই, কম্পোজিট মূল কণিকা কয়টি? ভাই, কম্পোজিট মূল কণিকা প্রায় 100টিরও বেশি হয়, বাট এখন পর্যন্ত 100টির বেশি পাওয়া গেছে। বাট আমাদের যে পরিচালিত বইগুলো রয়েছে সেই বইগুলো দুটি নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমরা বলতে পারি কম্পোজিট মূল কণিকা দুটি। আমরা কি কি দুই প্রকারের মধ্যে পড়ে? এক নম্বর হচ্ছে আলফা কণা, 2 নম্বর হচ্ছে ডিউটেরন কণা। 1 নম্বর হচ্ছে আলফা কণা, 2 নম্বর হচ্ছে ডিউটেরন কণা। কি কি পেলাম? যে একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণা।
সর্বপ্রথম যে আলোচনা করবো আমরা আলফা কণা কি। দেখো আলফা কণা কাকে বলে? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। আই রিপিট, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। তাহলে আলফা কণা কি হলো? হিলিয়াম, এই যে এই কথাটাকে লেখা আছে আলফা কণা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দেখো ভাইয়া কথাটা হচ্ছে কি, কেমন আলফা কণা? এই যে হিলিয়াম পরমাণু 2 4 তুমি একটা হিলিয়াম পরমাণু নিয়ে, এই হিলিয়াম পরমাণু থেকে এই বলতো এই মুহূর্তে হিলিয়াম পরমাণুতে কয়টা কি রয়েছে? এই মুহূর্তে এই হিলিয়াম পরমাণুতে প্রোটন রয়েছে 2টা, নিউট্রন রয়েছে 2টা, ইলেকট্রন রয়েছে 2টা। আমরা সবাই জানি প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করে। প্রোটন এবং নিউট্রন কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসে অবস্থান করে। এবং ইলেকট্রন কক্ষপথের বাইরে অবস্থান করে। আমি যদি এখান থেকে 2টা ইলেকট্রন বের করে ফেলে দিই, সৃষ্টি করবে কি বলতো ভাইয়া? He2+। এবং পারমাণবিক সংখ্যা কত হবে? এখানে 2 আছে, এখানে 4। একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, এই মুহূর্তে এখানে যখন আমরা পরমাণু অবস্থায় হিলিয়াম ছিল, তখন প্রোটন ছিল 2টা, নিউট্রন ছিল 2টা যাদের নিউক্লিয়াসের মধ্যে ছিল, এবং 2টা ইলেকট্রন ছিল যা ওই কক্ষপথের বাইরে ছিল। আমি যদি হিলিয়াম পরমাণু থেকে 2টা ইলেকট্রন বের করে ফেলে দিই, তাহলে তৈরি করবে He2+, 2 4। এই মুহূর্তে এর কাছে রয়েছে কি প্রোটন রয়েছে 2টা এবং নিউট্রন রয়েছে 2টা। এখানে ইলেকট্রন যেটা ছিল সেটা চলে গেছে। এবং এই মুহূর্তে তুমি বলো তো, এই প্রোটন এবং নিউট্রন হিলিয়াম পরমাণু কোথায় অবস্থান করে ভাইয়া? নিউক্লিয়াসে। এবং এর আধান কি 2+ আছে না নাই? এর দ্বিচার্জ বিশিষ্ট। এই কথাটাকে ভাইয়া বাংলা এখানে লেখা আছে, দেখো, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। আই রিপিট, যে দ্বিধনাত্মক ভাইয়ের প্রচুর বার পরীক্ষা এসেছে, ক এবং এমসিকিউ ভাই এতটা ইম্পর্টেন্ট তোমাকে বলার মতো না। এটা ক এবং এমসিকিউ তে হিউজ বার কোশ্চেন এসে থাকে। যে ঢাকা বোর্ডে তো একটা স্পেশাল এখান থেকে কোশ্চেন প্রায় কয়েক বছর 1-2 বছর পর দিয়েই থাকে কোনো না কোনো টপিক থেকে। তো আলফা কণা কাকে বলে? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। He2+4 2 ইলেকট্রন ত্যাগ করলে হিলিয়াম ইলেকট্রন দূরে চলে গেল, তাহলে এই হিলিয়াম যে নিউক্লিয়াস তৈরি করছে তাকে আমরা বলতে পারি কি? আলফা কণা। হিউজ ইম্পর্টেন্ট ভাই, মনে রাখবে ভালো করে। এবার আমরা চলে আসবো কি, যে ডিউটেরন নিয়ে আলোচনা করব। ডিউটেরন কাকে বলে? দেখো, একটি ডিউটেরন হচ্ছে, দেখো তোমরা প্রধান কথা, হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টি প্রধান, মানে প্রকৃতিতে পাই কিন্তু 3টা। অ্যাকচুয়ালি হাইড্রোজেন আইসোটোপ হচ্ছে 7টি, তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 3টা, একটা প্রোট্রিয়াম, একটা ডিট্রিয়াম, একটা হচ্ছে ট্রিটিয়াম। এর মধ্যে যেটা ডিট্রিয়াম কাকে বলে? যার ভর 2। এই যে দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে হাইড্রোজেনের একটি আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম, এবং এই ডিউটেরিয়াম থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে যে কণিকা পাওয়া যায় তাকে আমরা ডিউটেরন কণা বলে। তার কথাটার মিনিংটা হচ্ছে এরকম, D12, এখানে প্রোটন ছিল একটা, নিউট্রন ছিল একটা, ইলেকট্রন ছিল ভাই একটা। আমি কি করলাম, এখান থেকে যে ইলেকট্রনটা ছিল ইলেকট্রন বের করে ফেলে দিলাম। আমি যখন ইলেকট্রনটা বের করলাম তখন তৈরি করলো D+12। এই D+12 কে বলা হয় ডিউটেরন। এটাকে আমরা বলতে পারি কি? ডিউটেরন। তাহলে বলতে পারি ডিউটেরন হচ্ছে কি, হাইড্রোজেনের একটি আইসোটোপ D12 থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে যে D+ এক ধরনের বিশিষ্ট কণা পাওয়া যায় তাকে বলা হবে ডিউটেরন। এবার কথা হচ্ছে, এই ডিউটেরন থেকে কি কি পাওয়া যায়? ভাইয়া এই ডিউটেরন থেকে আমরা ভারী পানি পেতে পারি। তুমি বলতে পারো ভাইয়া যে হাইড্রোজেন আইসোটোপ তো ছিল কি, একটা হচ্ছে হাইড্রোজেন 1 একটা ছিল D12, একটা ছিল T13। তো ট্রিটিয়ামের ভারী পানি তো বেশি পাওয়া সম্ভব, কারণ এই হাইড্রোজেন দিয়ে পানি পাওয়া যায়, H2O D দিয়ে পাওয়া যায়, D2O T দিয়ে পাওয়া যায়, T2O। তাহলে হিসাবে এই পানিটা ভারী পানি হওয়া উচিত, কিন্তু প্রকৃতিতে সব থেকে বেশি পাওয়া যায় ডিট্রিয়াম। তাই ডিট্রিয়ামের এটাকে বলা হয় ভারী পানির সংকেত। দেখো তাহলে বুঝতে পারবো ভাইয়া। তাহলে এখানে তুমি চলে আসো যে ভারী পানির সংকেত। আমরা যদি ভারী পানির সংকেতে যাই, দেখো ভারী পানির সংকেত হচ্ছে D2O, এবং এই যে ভারী পানি D2O পাইছো তুমি, এই D2O এর দেখো এই D2O এর ভর কত?
D2 এর ভর হচ্ছে 20 গ্রাম এবং সাধারণ পানির ভর হচ্ছে 18 গ্রাম। আমরা যে সাধারণ পানিটা পেয়ে থাকি, তুমি দেখো ভাইয়া যে D2O এর ভর কেন 20 গ্রাম, D2 এর ভর 20 গ্রাম হওয়ার কারণ এই D এর ভর 2, তাহলে 2 × 2 আর O এর ভর হচ্ছে 16, যোগ করলে পাওয়া যায় দেখো যে টোটালটা পাওয়া যাচ্ছে হচ্ছে 20। এবং সাধারণ যে পানি রয়েছে H2O এর ভর হচ্ছে 2 প্লাস হচ্ছে 16 সমান সমান হচ্ছে 18 গ্রাম। তাহলে ভারী পানির হচ্ছে 20 গ্রাম আর সাধারণ পানির ভর হচ্ছে কত গ্রাম? 18 গ্রাম। এখন পর্যন্ত যে আলোচনা করছিলাম তোমরা দেখো একটা ভাইয়া যে টোটালটা স্থায়ী অস্থায়ী কম্পোজিট 3 ধরনের মূল কণিকা পড়লাম। তাহলে বলো তো সবসময় থাকা উচিত কোথায়? সবসময় আমাদের পড়াশোনা করা উচিত হচ্ছে স্থায়ী মূল কণিকা নিয়ে। তাহলে দেখো স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা কাকে বলে? স্থায়ী মূল কণিকা মধ্যে সর্বপ্রথম আলোচনা করবো আমরা ইলেকট্রন। কারণ স্থায়ী মূল কণিকা কয়টা পাইছি? 3টা। কথা হচ্ছে ইলেকট্রন কাকে বলে? ইলেকট্রন হচ্ছে দেখো পরমাণুর ভেতর যে নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকা থাকে তাকে আমরা বলবো কি? ইলেকট্রন। আমি আবারও বলছি, পরমাণুর ভেতর তো যে মূল কণিকাগুলো পাওয়া যায় তার মধ্যে যে মূল কণিকার চার্জ নেগেটিভ, যে মূল কণিকার চার্জ কি নেগেটিভ, তাকে ইলেকট্রন বলে। তাহলে পরমাণুর ভেতর নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকাকে ইলেকট্রন বলে। আমরা এই ইলেকট্রনকে কি দিয়ে প্রকাশ করা হয়? ইলেকট্রনকে আমরা ই দিয়ে প্রকাশ করি। ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করি। ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো ইলেকট্রন যদি আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি তাহলে দেখো যে ইলেকট্রনের চার্জ সম্পর্কে আমরা জানবো। ইলেকট্রনের চার্জ দেখো মাইনাস হচ্ছে কত? 1.6 × 10⁻⁹ কুলম্ব, মাইনাস 1.6 × 10⁻⁹ কুলম্ব। এবং তুমি দেখো ভাইয়া এখানে আমরা চলে আসবো এবার যে আরেকটা চার্জ যে -4.8 × 10⁻⁹ ESU। এখন কথা হচ্ছে কি যে ESU তাহলে মাইনাস হচ্ছে 4.8 × 10⁻⁷ ESU। কথা হচ্ছে ভাই ESU কি? তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই ESU কি জিনিস? আমরা তো সাধারণত এটা বেশি পড়ে থাকি। ESU কি? ESU হচ্ছে ভাই ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ESU ফ্লোর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, মানে ইলেকট্রন পরিমাপের একক। ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। দেখো আমরা যদি এখন ইলেকট্রনের ফ্লোর ESU ফ্লোর নিয়ে আসি তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, দ্যাটস কল্ড ESU। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো তারপর আরেকটা চার্জ রয়েছে ভাইয়া যেটা হচ্ছে -1.6 × 10⁻20 EMU। তোমাদের প্রশ্ন জানতে পারে EMU কি? তো দেখো EMU হচ্ছে, তোমার প্রশ্ন হতে পারে যে EMU জিনিসটা কি ভাইয়া? EMU হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। দেখো এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। EMU মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এখন আমাদের যে কাজটা হচ্ছে যে কুলম্বটা কি ভাইয়া? কুলম্ব হচ্ছে এমন একটা জিনিস যেটা কুলম্ব কেজি হাফ মিটার 3/2 পার সেকেন্ড স্কোয়ার। কেজি হাফ মিটার 3/2 হচ্ছে পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে কুলম্ব। তাহলে তুমি বলো তো কুলম্বটা কিসের মধ্যে পড়ছে? MKS। কারণ তোমরা জানো কি না এককের ক্ষেত্রে মূল যে পয়েন্টটা রয়েছে ভাইয়া সবাই জেনে থাকার কথা যে মৌলিক রাশি কয়টি? 7টি। তার মধ্যে প্রধান মৌলিক রাশি 3টি। তারপর 3টার মধ্যে একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা ভর, একটা সময়। তাহলে সর্বপ্রথম আমরা দেখবো MKS নিয়ে আলোচনা করব। MKS এর মধ্যে যে কাজটা আছে দেখো ভাইয়া, M হচ্ছে আমি যদি দৈর্ঘ্যকে মিটারে নিই তাহলে K তে হচ্ছে ভরকে নিতে হবে কেজিতে, সময় নিতে হবে কি সেকেন্ডে, দ্যাটস কল MKS। এবং আরেকটা ফরম্যাট রয়েছে তোমাদের জন্য CGS। CGS এই কথাটার মিনিং হচ্ছে C তে হচ্ছে সেন্টিমিটার, G তে হচ্ছে গ্রাম আর S এ হচ্ছে সেকেন্ড।
নেক্সট হচ্ছে সিজিএস। এছাড়াও তোমাদের মাঝে আরেকটা একক রয়েছে, মানে এককের কনভার্সন রয়েছে এফপিএস। আমাদের এইচএসসি তে এমকেএস এবং সিজিএস করলে হয়, এইচএসসি তে আমাদের এমকেএস এবং সিজিএস করলে হয়, বাট আমাদের এফপিএস এর জন্য কি আছে দেখো, এফপিএস আমাদের এইচএসসি পর যে পরবর্তীতে তুমি অনার্স যখন পড়বা বা ইঞ্জিনিয়ারিং পড়বা, এটাকে ইঞ্জিনিয়ারিং একক বলা হয়। এতে হচ্ছে ফিট, পিতে হচ্ছে পাউন্ড, আর এসে হচ্ছে সেকেন্ড, ফিট পাউন্ড সেকেন্ড। এই যে এম কেএস, সিজিএস এবং এফপিএস, এই যে এই তিনটা একক কনভার্টের জন্য আমাদের এই যে ম্যাথ বেসমেন্ট, যখন আমরা ম্যাথ করব তখন তিনটা ফরম্যাট আমাকে অ্যাপ্লাই করতে হয়। তো এটা আমাদের এইচএসসি তে কাজে লাগে না, আমাদের এইচএসসি তে এমকেএস এবং সিজিএস কাজে লাগে। এটা পড়ার কারণটা কি ভাইয়া, তুমি যখন ম্যাথ করবা ইলেকট্রনিক কোনটা ইউজ করবা? এখানে তুমি ইলেকট্রনিক কুলম্ব পাচ্ছ, কুলম্বকে ভাঙলে কি পাচ্ছি, কেজি, কেজি, হাফ, মিটার, 3/2 পার সেকেন্ড। দেখো তো এখানে এম কে এস, তার মানে কুলম্ব কোন একক? এম কে এস একক। আমি এই জিনিসটা তোমাকে বুঝাতে চাচ্ছিলাম যে কুলম্ব একটা কি একক? এম কে এস একক। এবং তুমি দেখো এর পরবর্তী যে কাজটা হচ্ছে, তাহলে ভাইয়া ইএসইউ কোন এককের মধ্যে পড়ছে? তাহলে ইএসইউটা ভাইয়া সিজিএস এককের মধ্যে পড়ছে। ইএসইউ হচ্ছে সিজিএস, তাহলে কুলম্ব হচ্ছে এমকেএস আর ইএসইউ হচ্ছে সিজিএস। যখন আমরা ম্যাথ করার সময় যদি কোনো ম্যাথ আমাকে এমকেএস এ করতে বলে বা আমার ডাটাগুলো বাকি ডাটাগুলো এমকেএস এ থাকে, তখন ইলেকট্রন চার্জ এটা ইউজ করতে হবে -1.6 ইনটু 10⁻⁻19 কুলম্ব। যখন তোমার ইলেকট্রনের এই যে চার্জটা অ্যাপ্লাই করতে হবে সিজিএস এ, মিনিং হচ্ছে যে ম্যাথ করার সময় তুমি যখন অন্য বাকি ডাটাগুলো সিজিএস এককে থাকবে তখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে এটা। তাহলে দেখো এবার এদের কনভার্টেশনটা কি ভাইয়া, যে আমরা এই জিনিসটা এদেরকে পরস্পর কনভার্ট করবো কিভাবে? যেমন ভাই আমরা কেজি আর গ্রামকে কনভার্ট করতে জানি, যেমন 1 কেজি সমান 1000 গ্রাম। যে 1000 গ্রামকে আমরা কেজি নিয়ে আসতে হলে কি করি, এক গ্রামকে যখন আমরা কেজিতে নিয়ে আসতে চাই তখন আমরা 1000 দিয়ে কি করি, ভাগ করি। তাহলে এবার তুমি চলে আসো কুলম্বকে কিভাবে আমরা ইএসইউ তে নিয়ে যাব। একটা কুলম্ব একক আছে এবং তোমরা মোটামুটি সবাই জানো এমকেএস এককগুলো বড়, যেমন কেজিকে গ্রাম করতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়, যেমন মিটারকে সেন্টিমিটার করতে হলে 100 দ্বারা গুণ করতে হয়, এসব হলো বড় একক। তেমনি কুলম্বকে ইউসিউ করতে হলে ঠিক 3 পয়েন্ট, ঠিক আমাদের এখানে দেখো যে 3 পয়েন্ট 3 × 10⁻⁻10 হচ্ছে 9 ইএসইউ হয়। এখানে কুলম্ব সমান, এটা কারেকশন করে নিও ভাইয়া, এটা হবে শুধু 9 10⁻9 ইএসইউ। 1 কুলম্ব সমান 10⁻9 ইএসইউ। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এই জায়গায় আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা দেখো, যে কুলম্ব সমান ইএমইউ এর পার্থক্যটা কোথায়? ইএমইউ 1 কুলম্ব সমান 1/10 ইএমইউ। দেখো এখানে কিন্তু -19 ছিল, এখানে -20 হয়েছে। জাস্ট একে 10 দিয়ে কি করেছি আমরা, ভাগ করে এই মানটা পেয়ে যাই। ওই জন্য কুলম্ব থেকে ইএমইউ করতে হলে জাস্ট 10 দিয়ে ভাগ করতে হবে, আর ইএসইউ করতে হলে এই মানটাতে গুণ করতে হবে। দেখো 3×48 মানে কি 4.8, আর যখন 9 দিয়ে গুণ করবা, গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায়, +9, এখানে হচ্ছে -9, যোগ করলে মাইনাস কত হয়ে যায়, 10। এবং এই জায়গায় দেখো, আর তাহলে এই জায়গাতে 1 ইএমইউ সমান 10 কুলম্ব লিখতে পারি। ইএমইউ যদি কুলম্ব যেতে চাই তাহলে 10 দিয়ে কি করতে হবে, গুণ দিতে হবে। তুমি দেখো যখনই ইএমইউ কে কুলম্বতে নিয়ে যাবা, 10 দিয়ে গুণ দিলেই দেখো এই ভ্যালু থেকে সরাসরি আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এটা পরস্পর তার কনভার্টেশনটা আমরা পেয়ে গেলাম, মোটামুটি ভাবে দেখলাম। এখন আমরা চলে আসবো যে ইলেকট্রনের ভর নিয়ে। আমরা একটু আগে বললাম যে সিজিএস মানে হচ্ছে কি, সি তে হচ্ছে সেন্টিমিটার, জি তে গ্রাম। তাহলে দেখো আমরা যখন ইলেকট্রনের ভর পাবো 9.11 ইনটু 9.11 ইনটু 10⁻28 গ্রাম। গ্রাম হলে কোন একক পড়ছে রে ভাইয়া, সিজিএস। আর যখন আমরা গ্রামকে কেজি করতে চাই, দেখো গ্রামকে যখন কেজি করব, ঠিক আমরা 1000 দিয়ে কি করবো, একে ভাগ করব। গ্রামকে কেজি করতে হলে কত ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ করলে এটা -31 কি পেয়ে যায়, কেজি। কেজি হলে কি হবে, এমকেএস। এখানে একটা সিজিএস আর এই হচ্ছে আমাদের কি, এমকেএস। তাহলে আমরা ইলেকট্রনের ভর এবং চার্জ সিজিএস একক এবং এমকেএস এককে পেয়ে গেলাম। এবার চলে আসো যে এই ইলেকট্রনটা কে আবিষ্কার করেছিল।
ইলেকট্রন 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন আবিষ্কার করেন, নামকরণ করেন বিজ্ঞানী হচ্ছে মিল্কান। নামকরণ করেছে কে? বিজ্ঞানী হচ্ছে মিলিকান। কথা ক্লিয়ার? এবার চলে আসা হচ্ছে যে পরবর্তী টার্মে, সেটা হচ্ছে আমরা প্রোটন সম্পর্কে আলোচনা করব। আমরা যেহেতু স্থায়ী মূলকণিকার আলোচনা করতেছি, স্থায়ী মূলকণিকার মধ্যে আমরা প্রথমে পড়লাম ইলেকট্রন। ইলেকট্রনে আমরা ভর জানলাম, চার্জ জানলাম, আবিষ্কারক জানলাম, এই মোটামুটি আমাদের সবগুলো জানা হয়েছে। এবার আমরা চলে আসবো হচ্ছে প্রোটন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রোটন হচ্ছে কি, যে পরমাণুর ভেতর নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল ইলেকট্রন ছিল কি ইলেকট্রন, তাহলে ঠিক তার বিপরীত পজিটিভ চার্জ বিশিষ্ট যে মূলকণিকা থাকবে তার নাম আমরা বলবো প্রোটন। তাহলে আমরা বলতে পারি কি, দেখো পরমাণুর ভেতর পজিটিভ চার্জ বিশিষ্ট মূলকণিকাকে প্রোটন বলে। এবার আমরা চলে আসবো হচ্ছে এই প্রোটনকে কি দিয়ে প্রকাশ করা হয়। প্রোটনকে আমরা পিউ অথবা এইচ প্লাস দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে যেটা হচ্ছে পি সেটা হচ্ছে এইচ প্লাস। তারপরে চলে আসছে তাহলে প্রোটন, তাহলে কি হলো, পরমাণুর ভেতর যে পজিটিভ চার্জ বিশিষ্ট মূলকণিকা থাকে তাকে প্রোটন বলে। প্রোটনকে পি অথবা এইচ প্লাস দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা জানবো প্রোটনের চার্জ। আচ্ছা ভাইয়া শোনো, প্রোটন আর ইলেকট্রনের চার্জ সেম, শুধু আধানটা বিপরীত। ইলেকট্রন যে চার্জগুলো আমরা শিখে আসলাম ঠিক তার বিপরীতটা হচ্ছে কি প্রোটনের চার্জ। তাহলে প্রোটনের চার্জ হচ্ছে ঠিক প্লাস 1.6 × 10⁻⁹ কুলম্ব। এই কুলম্বটা একটু শিখলাম ভাইয়া, এটা হচ্ছে কি এমকেএস, এটা হচ্ছে এমকেএস এর মধ্যে পড়তেছে। এবং তুমি দেখো তারপরে যদি চলে আসো যে প্লাস 4.8 × 10⁻20 হচ্ছে কি ইএসইউ, এটা হচ্ছে কি ইএসইউ। এবং আরেকটা হচ্ছে কি দেখো প্লাস 1.6 × 10⁹ এমইউ। এগুলো সবগুলো পড়লাম। তাহলে এটা হচ্ছে এমকেএস আর ইউসি হচ্ছে ভাইয়া সিজিএস। এটা কিসের মধ্যে পড়ছে? সিজিএস এর মধ্যে পড়ছে। এবং এই যে প্রোটনের ভর কত ভাইয়া? প্রোটনের ভর হচ্ছে 1.673 10⁻⁻হচ্ছে 24 গ্রাম। প্রোটনের ভর হচ্ছে 1.673 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে একটা প্রোটনের ভর পেলাম। তাহলে দেখো প্রোটনের চার্জ পেলাম এবং প্রোটনের ভর পেলাম। এখন আমরা চলে আসবো সেটা হচ্ছে কি, দেখো এই প্রোটনের ভরটা পেলাম কি, এটা কিসে আছে? গ্রামে থাকলে সিজিএস আছে এখানে, এবং তারপর আছে কি এটা এমকেএস। এবং আমরা যেটা জানবো এখন এই প্রোটন, দেখো এখানে এটা কিন্তু দেখো ভাইয়া এটা কিন্তু সিজিএস ছিল, এটা কিন্তু সিজিএস, এটা হচ্ছে এমকেএস। তাহলে এটা হচ্ছে সিজিএস আর এটা হচ্ছে এমকেএস। তাহলে প্রোটনের ভর সম্পর্কে জানলাম, প্রোটনের চার্জ সম্পর্কে জানলাম। আচ্ছা ভাইয়া প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রন চার্জ পুরো সেম একই জিনিস এবং ভরটা ভিন্ন। আমরা এটা যখন আমরা গ্রামে নিব তখন সিজিএস, যখন ওইটাকে আমরা গ্রামকে কেজি করব তখন সেটা হচ্ছে এমকেএস। এবার তাহলে আমরা চলে আসি প্রোটনের আবিষ্কারক। প্রোটন আবিষ্কার নিয়ে একটা মতবাদ রয়েছে, প্রোটন আবিষ্কার অনেক ঝামেলা রয়েছে। সেই ঝামেলাটা আমি তোমাদের একটু ছোট্ট করে ক্লিয়ার করতে চাচ্ছি। 1919 সালে বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন, কিন্তু মতান্তরে 1986 সালে এটা মিস্টেক করা আছে ভাইয়া, একটু তোমরা কারেকশন করে নিও যে এটা হবে 1886 সালে। সালে আমাদের হচ্ছে কি আবিষ্কার করা হয়েছে? এই প্রোটনটা সর্বপ্রথম বিজ্ঞানী গোল্ডস্টাইন দেখতে পেয়েছিল 1886 সালে। এটা 1886 সাল হবে। তো যা হোক, এবার তোমরা দেখো 1886 সালে বিজ্ঞানী গোল্ডস্টাইন সর্বপ্রথম পরমাণুর ভেতর পজিটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকা দেখতে পান। এটা ছিল 1919 সালে বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছিল, কিন্তু তার আগে 1886 সালে, তার অনেক আগে বিজ্ঞানী গোল্ডস্টাইন পরমাণুর ভেতর একটা পজিটিভ চার্জ বিশিষ্ট মূল একটা কণিকা দেখতে পেয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ওই কণিকা সম্পর্কে তিনি কোনো ডিটেলস, কোনো ধারণা দিয়ে যাননি। জাস্ট তিনি বলেছিল পরমাণুর ভেতর এক ধরনের পজিটিভ কণা পাওয়া যায়, কিন্তু এটার নাম কি, কিভাবে এর ভর কত, আধান কি, চার্জ কি, এই বিষয়ে ডিটেলস কোনো ধারণা দিয়ে যায়নি। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড এই প্রোটন সম্পর্কে একটা বিস্তার আলোচনা নিয়ে এসেছিল, যেটা হচ্ছে কি যে তার আধান চার্জ। এই জন্য প্রোটনের আবিষ্কারক ধরে নেওয়া হয়েছে কাকে? রাদারফোর্ডকে।
মেডিকেলের এই কোশ্চেনটা এসে থাকে। তো সো এখন দেখো, তারপরে আমরা চলে যাই যে নিউট্রন। আমরা এখন আলোচনা করব কি নিয়ে? নিউটন নিয়ে। দেখো ভাইয়া, নিউটন নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা বলতো, ধরো তুমি একটা কোনো কাজ করতে চাইছো, পয়েন্টেড একটা কাজ করতে চাইছো, যে সমাজের মানুষ এখন, বা তুমি গ্রামের বা তুমি শহরে এখানে থাকো, তুমি একটা কাজ করতে চাইলে, বা তোমার কোনো ফ্রেন্ড সেটা কি করতে চাইবে? কাজ করতে চাইলে তোমার যদি 10টা ফ্রেন্ড থাকে, 10টা ফ্রেন্ড সুন্দর করে কয় ভাগে ভাগ হবে? তোমাদের আলোচনা 2 ভাগে ভাগ হবে। অথবা মনে করো তোমার বন্ধুর সাথে তুমি ঝগড়া করেছো, ঝগড়া করলে বলো তো বাকি তোমার 10টা ফ্রেন্ড ছিল, 2টা বন্ধু ঝগড়া লেগে গেছো, তাহলে বাকি 8টা ফ্রেন্ড কয় ভাগে ভাগ হবে? সবাই ভাবছো 2 ভাগে, বাট নো, 2 ভাগে না, 3 ভাগে ভাগ হবে। কিভাবে? তোমার পক্ষে থাকবে কিছু, তোমার বিপক্ষে থাকবে কিছু, আর কিছু 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, নিরপেক্ষ থাকবে কিছু। ভাইয়া, নিরপেক্ষ থাকার সংখ্যাটা কিন্তু বেশি, পক্ষে থাকার থেকে নিরপেক্ষ থাকার সংখ্যাটা কিন্তু বেশি। তার মানে সমাজে যে কোনো কাজ করলে কিছু মানুষ তোমার পক্ষে থাকবে, কিছু মানুষ তোমার বিপক্ষে থাকবে, আর কিছু মানুষ তোমার সাথে কি থাকবে? নিরপেক্ষ অবস্থা থাকবে, যার কোনো ভূমিকা নাই, তোমার পক্ষেও না বিপক্ষ না। তাহলে পরমাণুর ভেতরও 3 ধরনের মূল কণিকা পাই: ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং চার্জ নিরপেক্ষ মূল কণিকার নাম হচ্ছে নিউট্রন। তাহলে আমরা বলতে পারি কি, দেখো ভাইয়া, যে পরবর্তী যেটা আমরা চলে আসি, কি বলতে পারি নিউট্রন কাকে বলে? এই যে দেখো, পরমাণুর ভেতর এই যে দেখো, চার্জ নিরপেক্ষ মূল কণিকাকে নিউট্রন বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলছি কি, পরমাণুর ভেতর চার্জ নিরপেক্ষ মূল কণিকাকে নিউট্রন বলে। পরমাণুর ভেতর চার্জ নিরপেক্ষ মূল কণিকাকে নিউট্রন বলে। একে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি। কি প্রকাশ করে থাকি? এন দ্বারা প্রকাশ করে থাকি। এবার আমরা চলে আসবো হচ্ছে কি, দেখো যে এই নিউটনের চার্জ কি। আগে বলা যে চার্জ নিরপেক্ষ, তাহলে এর চার্জ হচ্ছে 0, এর চার্জ কি 0। এবং দেখো এর ভর কত? ভাইয়া, এর ভর প্রায় প্রোটনের ভরের সমান। কথা বুঝো, এর ভর প্রায় প্রোটনের ভরের সমান। তাহলে প্রায় যদি প্রোটনের ভরের সমান হয়ে থাকে, তাহলে তুমি লক্ষ্য করো ভাইয়া, এখানে প্রোটনের ভর কত আছে? দেখো 1.673 10⁻⁻24 গ্রাম। তাহলে এবং এটা যে 1.673 10⁻⁻27 কেজি। এই নিউটনটার ক্ষেত্রে সেম থাকবে, জাস্ট এই জায়গাটাতে ভাইয়া দেখো এখানে 6.73 আছে, এখানে 6.75 হবে। জাস্ট ভাই দশমিকের পর 3 নম্বর ঘরের ভ্যালু খুব একটা রাখা হয় না। এই কারণে আমরা বলতে পারি এখানে যে পরমাণুর ভেতর এই যে চার্জ, এই ভরটা প্রায় প্রোটনের ভরের সমান। সেম ভাই মনে রাখতে পারো, 673 আর 675। তাহলে এবার দেখো, এবং এই প্রোটনের ভরটা এখানে গ্রামে আছে, -24 গ্রাম। গ্রাম হলো সিজিএস। এবং এই ভরটাকে যখন আমরা কেজিতে নিয়ে আসবো, তখন এটা হয়ে যাবে MKS। এটা হচ্ছে 1.675 10⁻⁻27 কেজি। যখন আমরা MKS হিসাব নিকাশ করবো, তখন ভরটা ইউজ করবো এটা, আর সিজিএস হিসাব করলে ইউজ করবো উপরেরটা। অনেক সময় এমসিকিউ সরাসরি বলে দেয় MKS এর নিচের ভর কোনটি, সিজিএস এর ভর কোনটি, তখন আমাদের এই অনুযায়ী কোশ্চেনটা অ্যান্সার দিতে হবে। তাহলে এবার দেখো যে এর এই যে লিখে দেওয়া আছে, দেখো প্রায় প্রোটনের ভরের সমান এর ভর, এবং এর আবিষ্কারটা কত সালে। এবং দেখো এর আবিষ্কার হচ্ছে, দেখো যে ভাইয়া, যে 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন। তাহলে কে? বিজ্ঞানী চ্যাডউইক 1932 সালে আমাদের নিউটন সম্পর্কে ধারণা দিয়েছিল। এবং এটা প্রচুর পরিমাণে কোশ্চেন এসে থাকে, সবাইকে মনে রাখবা এমসিকিউতে। মেডিকেলে, বিশেষ করে মেডিকেলে এই কোশ্চেনগুলো মেডিকেলে বেশি দিয়ে থাকে, সালগুলো এবং কে আবিষ্কার করেছে। সো এই হচ্ছে আমাদের পরমাণুর যে মূল কণিকাগুলো রয়েছে তার বিষয়ে বিস্তার আলোচনা। ঠিক আছে, আবার তোমাদের মাঝে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।